স্বাগত ডিবিসি নিউজের খেলার দুনিয়া। দেশ বিদেশে খেলাধুলার নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি শাহান পাপন। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ফুটবল বিশ্লেষক আহমেদ শাহেক। আমরা তার সাথে আলোচনা করব। শাহেক, আরও একবার স্বাগত আপনাকে। আমরা শেষেরটা দিয়ে শুরু করতে চাই। লিওনেল মেসি অবশেষে ট্রফি জিতলেন এমএলএসে। এটা আসলে কতটা স্বস্তি তার জন্য? কেননা অনেক আলোচনা, সমালোচনা, জল্পনা কল্পনা অনেক কিছুই ছিল। কেননা মেসি সেখানে গিয়ে আসলে কিছু করতে পারছে না, এখনও পর্যন্ত কোনো ট্রফি জিততে পারেনি। সেই খরাটা কাটলো। কীভাবে দেখছেন এই বিষয়টা? জি, অবশ্যই এটা একটা অনেক পজিটিভ সাইড। যেরকম মেসির জন্য, সেরকম আমি বলবো যে ইন্টার মিয়ামির জন্য এবং একসাথে আর্জেন্টিনার জন্য। তার কারণ হচ্ছে যে আপনি ইন্টার মিয়ামি যদি দেখেন, তুলনামূলক অনেক নতুন দল, মাত্র কয়েক বছর হয়েছে তারা আর কি এমএলএসে এসছে। তো একটা তুলনামূলক দলের ট্রফি যে তারা নর্মালি একটু টাফ হয়ে থাকে, কারণ তাদেরকে এনভায়রনমেন্টটা বুঝতে হয়, তাদেরকে বিভিন্ন রকমের আর কি টুর্নামেন্টের যে মার প্যাচগুলো আছে এগুলো বুঝে আর কি ফাইনালে জেতাটা একটু হার্ড। তো সেই হিসাবে যদি দেখেন আমরা যদি যে হাইলাইটসটা দেখছিলাম যে লাস্টে যে দুইটা গোল, সেকেন্ড লাস্ট গোলটা কিন্তু মানে মেসির অ্যাসিস্ট থেকে ডিপল গোল দিল। তো ওই যে কানেকশনটা যেটা ইউজ করলো এটা কিন্তু পুরো একটা আর্জেন্টাইন কানেকশনই ছিল। তো এটা হচ্ছে এক্সপিরিয়েন্স যখন থাকে আপনার টিমে একটা বড় লেভেলের, তখন এরকম বড় বড় ম্যাচে আসলে খেলাটা বের হয়ে আসে। এবং লাস্টে যে থার্ড যে গোলটা, যেটা কিনা অ্যাকচুয়ালি জিতিয়ে দিল, সেটাও কিন্তু অ্যাসিস্টটা ছিল মেসির। তো এই যে বড় বড় ম্যাচের যে লাস্ট মোমেন্টেরগুলো একটা ক্রুশাল গোল, এগুলো আসলে বড় তারকা থেকে উঠে আসে। এবং এর মাধ্যমে যেটা হলো যে মেসির এক ধরনের প্র্যাকটিসও হয়ে গেল সামনের ওয়ার্ল্ড কাপের জন্য, আবার একই সাথে আর্জেন্টিনার টিমমেটদের সাথেও তার একটা কম্বিনেশন হয়ে গেল। আশা করি এটাও একটা ভালো ফলাফল দিবে। মেসিও বোধহয় জিনিসটা বুঝতে পেরেছিলেন, যার জন্য মানে প্রথম সিজনের পরেই কিন্তু আসলে তিনি মানে ফুটবলার টানতে শুরু করেন। নিজ দেশ থেকে কিংবা বার্সা থেকে, রিয়াল থেকে ফুটবল টেনে তিনি দলে নিয়েছেন, ইন্টার মায়ামিতে নিয়েছেন। সেটা একটা অ্যাডভান্টেজ নিশ্চয়ই দল পেয়েছে। তার সাথে আরও একটা ব্যাপার বোধহয় সেখানে যোগ করা যেতে পারে, সেটা হচ্ছে যে বিশ্বকাপ কিন্তু আমেরিকাতে, এবং সেখানে মেসি নিশ্চয়ই হিসাব নিকাশ কষেই আসলে এমএলএসে গেছেন, মায়ামিতে গেছেন। কি মনে হয় আপনার? জি, আমার কাছে তো মনে হয় যে এটা একটা ওয়ার্ল্ড কাপেরই একটা পার্ট ছিল তার, যে চেঞ্জটা যে হচ্ছে সে ফ্রান্স থেকে সরাসরি যে ইউরোপ থেকে যে গেল, কারণ ওইখানকার ওয়েদার, ওইখানকার বিভিন্ন স্টেডিয়ামের যে এনভায়রনমেন্ট, প্লাস ইন এ ওয়ে এটা হচ্ছে যে ফুটবলের একটা ব্র্যান্ডিং হয়েছে সেই সময়, যে মেসির মতন তারকা আসলে আমেরিকায় খেলছে, যার কারণে ফুটবলের একটা আকর্ষণ ওখানে তৈরি হয়েছে, যেটা কিনা দিন শেষে এই ওয়ার্ল্ড কাপেই আর কি ফলশ্রুতিটা আমরা দেখতে পারবো। এবং ধরা যায় যে এইটা হচ্ছে মেসির আর কি লাস্ট ওয়ার্ল্ড কাপ বলাই যায়। তো সেই হিসাবে ইন জেনারেল তার একটা ভালো রকমের একটা কী বলবো যে ব্যাকগ্রাউন্ড রিসার্চ ওয়ার্ক গত 2-3 বছর ধরেই হয়ে গেছে, এবং যার কারণে দেখতে পাচ্ছি লাস্ট মোমেন্টে এখন সে ট্রফি জেতার কারণে তাদের জন্য যে জিনিসটা সুবিধা হচ্ছে যে ওই এনভায়রনমেন্টে আসলে কীভাবে ম্যাচ বের করে নিয়ে আসতে হয়, এটাও মেসির মোটামুটি রপ্ত করা হয়ে গেছে, যেটা কিনা আর্জেন্টিনার জন্য একটা বিশাল বড় অ্যাডভান্টেজ হবে ওয়ার্ল্ড কাপে। দর্শক, আমরা আলোচনা করছিলাম ওয়ার্ল্ড কাপের এই গ্রুপ পর্ব নিয়ে। গ্রুপ মিনস হচ্ছে ড্র পর্ব নিয়ে। আমাদের সাথে আছেন যথারীতি আহমেদ শাহেক। আহমেদ শাহেক, বিশ্বকাপের পর্দা উঠতে যাচ্ছে মেক্সিকোতে অ্যাজটেকা স্টেডিয়ামে, যেখানে 86-এ ম্যারাডোনা বিশ্বকাপ জিতেছিলেন। এর আগে ব্রাজিলও এই একই স্টেডিয়ামে বিশ্বকাপ জিতেছিলেন। সেখানেই আসলে পর্দা উঠছে এবং উদ্বোধনী অনুষ্ঠানটা হতে যাচ্ছে। এটা নিয়ে আসলে দর্শকদের মধ্যে বাড়তি উন্মাদনা থাকবে কিনা, কি বলা হয়? জি, এবারের ওয়ার্ল্ড কাপটা তো আমি বলবো যে একটা বিশেষ ধরনের ওয়ার্ল্ড কাপ, যে এরকম 3টা দেশ মিলে ওয়ার্ল্ড কাপ হচ্ছে, এর একটা বিশাল ব্যাপার। তো সেই ক্ষেত্রে এখানে যেটা করেছে ফিফা, যে উদ্বোধনী রেখেছে মেক্সিকোতে, আর ফাইনালটা হবে হচ্ছে আমেরিকায়, আর মাঝখানে কানাডা আছে। তো হ্যাঁ, মানে ওপেনিং সেরেমনি হিসেবে মেক্সিকোর যে অ্যাজটেকা স্টেডিয়াম, এটা আসলে খুবই নাম করা, কারণ 70 সালে ব্রাজিলে যে পেলের যে লাস্ট ওয়ার্ল্ড কাপটা, সেটা পেলে কিন্তু এখানে জিতেছিল, প্লাস 86ও ম্যারাডোনা হচ্ছে এখানে ফাইনালটা জিতেছিল। তো এই দুইটা কারণে এটা বেশ আইকনিক স্টেডিয়াম আপনি যদি ফিফা ওয়ার্ল্ড কাপ হিসেবে চিন্তা করেন। এবং সবচেয়ে বেশি ওয়ার্ল্ড কাপ মানে মেক্সিকো, মানে কোনো স্টেডিয়াম যদি আমরা চিন্তা করি সবচেয়ে বেশি ওয়ার্ল্ড কাপ কোথায় হয়েছে, সেই হিসাবে কিন্তু মেক্সিকোর এই অ্যাজটেকাটাই হচ্ছে সবচেয়ে বেশি আর কি ওয়ার্ল্ড কাপের খেলা হচ্ছে। তো সেই হিসাবে একটা খুবই ইন্টারেস্টিং, এবং এইবারের ওয়ার্ল্ড কাপটা বাকি যে কোনো ওয়ার্ল্ড কাপের থেকে আমি বলবো একটু ডিফারেন্ট। তার কারণ হচ্ছে 48টা দেশ নিয়ে হচ্ছে। তো সবারই মধ্যে এক ধরনের আছে যে ওয়ার্ল্ড কাপে এত দল বাড়ানো হচ্ছে কেন, বা এক ধরনের কনফিউশন ক্রিয়েট হচ্ছে। কিন্তু মানে ফিফার আপনি যদি ইতিহাসটা দেখেন, সেই 1930 সালে মাত্র হচ্ছে 13টা দল নিয়ে শুরু হয়েছিল, পরে 34 থেকে 74 বা 68 পর্যন্ত হয়েছিল আপনার 16টা দল নিয়ে, এরপরে 24, তারপরে আমাদের আসলে রিসেন্ট সময় যত স্মৃতি, যে 98 সাল থেকে এই 22 সাল পর্যন্ত, এই সময় ছিল আসলে 32টা দল। তো ক্রমান্বয়ে আপনি যদি দেখেন ফিফার ইতিহাসে, ফিফা সবসময় আস্তে আস্তে আর কি দলটা বেরিয়েছে, যাতে এনভায়রনমেন্টটা একটু কম্পিটিটিভ হয়, নতুন নতুন দলগুলো যাতে সেখানে খেলতে আসে, কিন্তু নতুন অনেক দল চমক দিয়েছে। গতবারে যেরকম মরক্কো যে মানে এই পর্যন্ত চলে আসবে, এটা আসলে কারো জানা ছিল না। তো এই ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেশন যত বেশি বাড়ে, তত বেশি যে জিনিসটা হয় যে দেশগুলো আস্তে আস্তে ফুটবলে উন্নতি করে এবং কম্পিটিটিভনেসটা বাড়ে।
তো যত বেশি দল আপনার প্রতিযোগিতামূলক খেলার মধ্যে আসবে, ফুটবলেরই দিন শেষে উন্নতি। তো এর জন্যই আর কি ওয়ার্ল্ড কাপে আস্তে আস্তে বেশি দল বাড়ানো হয়। তো এই জন্য সেই হিসাবে আর কি এবার 48টা দল আর কি একটু স্থিমিত হয়ে গেছে কোথায় যেন উন্মাদনাটা। আমি যদি এর পেছনের কারণ হিসেবে এক্সপ্লেন করতে যাই, ব্যাপারটা কিন্তু মানে এরকমই আসে যে ইউরোপ ছাড়ার পর মেসি, রোনালদো এই নাম দুটো শোনা যায় না, দ্বৈরথের নাম দুটো শোনা যায় না। এটা কি আসলে ইউরোপ ছাড়ার কারণে? মেসি আমেরিকায় চলে গেছেন, সৌদিতে চলে এসেছেন রোনালদো, এই কারণেই কি আসলে এই দ্বৈরথটা আসলে কিছুটা হলেও স্থিমিত হয়ে গেছে? মানে আলোচনায় একটু কম মনে হয় কিনা? হ্যাঁ, মানে আপনি ধরেন যে অন্যান্য সময় যেটা হয় যে পুরো বছর জুড়েই ইউরোপিয়ান লিগগুলো চলে, প্লাস ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগটা হয়। তো সেই সময়ের যে ধরেন যে যেই পরিমাণে প্রচার এবং প্রসার ইউরোপের, সেই তুলনায় কিন্তু আমেরিকার ধরেন টাইমিংটা একটা ইস্যু। কারণ আমেরিকা যখন খেলা হয় তখন আমাদের আসলে মধ্যরাত, এবং অনেকগুলো দেশের জন্যই আসলে খেলা দেখাটা একটু কষ্টকর। আবার অন দি আদার হ্যান্ড আপনি যদি সৌদি আরবে এটা চিন্তা করেন, এখানে লিগটা আসলে এখনও উঠছে, মানে এখনও ওই রকমের লেভেলের না যে সব রকমের সুপারস্টার দিয়ে ভরা। কিন্তু ইউরোপে যে জিনিসটা হয় যে সুপারস্টার দিয়ে ভরা, প্লাস ব্রডকাস্টিংগুলো এত যে ভালো হয়, যার কারণে আকর্ষণটা একটু বেশি থাকে। আপকামিং সুপারস্টার তো আছে। হ্যাঁ, আপকামিং সুপারস্টার আছে, কিন্তু তারপর দিন শেষে ধরেন যে মেসি, রোনালদোর যেই ব্যাপারটা, যে একটা পর্যায়ে আসলে যে এই লেভেলের ব্র্যান্ডিং বা এই লেভেলের প্লেয়ারের কোয়ালিটি কিন্তু এখনও এমবাপ্পে ছাড়া ওইরকম কোনো প্লেয়ার কিন্তু উঠে আসেনি যে কনসিস্টেন্টলি প্রত্যেকটা সিজন পারফর্ম করে যাবে। একমাত্র এমবাপ্পে আমরা দেখতে পাচ্ছি যে আপনি যদি মানে কাছাকাছি যদি চিন্তা করেন, তাহলে এমবাপ্পে ছাড়া কিন্তু আর কোনো দ্বিতীয় নামও হবে মাথায় আসে না আমাদের কাছে। তাহলে কি এইটা বলা যায় যে আসলে মেসি, রোনালদো প্রচারণার অভাবেই কিছুটা আড়ালে চলে গেছেন, কিন্তু খেলার ধার কি কমে গেছে? খেলার ধার হয়তো ওই লেভেলে আপনার ধরেন যে যেটা আগে ছিল যে মেসির মধ্যে পুরো মাঠ জুড়ে খেলতো, কিন্তু এখন তাদের খেলাটা অনেকটা হচ্ছে জোন ভিত্তিক হয়ে গেছে, যে অ্যাটাকিং থার্ডে গেলে তখনই তাদের খেলাটা আমাদের বেশি নজরে পড়ে। আগে ছিল উইংয়েও খেলছে, তারা মিডফিল্ডেও খেলছে, সব জায়গায় খেলছে। তো ওই মানে আপনার ধরেন যে যতক্ষণ আপনি খেলা দেখছেন, আগে যেরকম ধরেন যে 90 মিনিটের মধ্যে 60 মিনিটই হয়তো মেসি বা রোনালদোর একটা ঝলক দেখা যেত, কিন্তু এখন সেটা কমে হয়তো সময় এবং মানে ওই গোলের সংখ্যা বা ওই ব্যাপারগুলো হয়তো একটু কমে এসেছে। তো কিন্তু আমি বলবো যে মেসি, রোনালদোর যেই উন্মাদনা, এটা আসলে সবসময় থাকবে, এবং সবচেয়ে বেশি উন্মাদনা আসলে শেষবারের মতন আমরা এই ওয়ার্ল্ড কাপে দেখতে পারবো। তো এই জন্য আমাদের কাছে এই ওয়ার্ল্ড কাপটা এটা মানে একটা স্মৃতিময় একটা ওয়ার্ল্ড কাপ হয়ে থাকবে আমি বলবো। আর যদি আপনি যদি চিন্তা করেন কোন একটা কারণে যদি রোনালদো এই ওয়ার্ল্ড কাপটা জিতে যায়, তাহলে আপনি কাকে আগিয়ে রাখবেন সেটা নিয়ে একটা কনফিউশন তৈরি হবে। সেটা তো বটেই। এই উন্মাদনাকে ছাপিয়ে আরও একটা উন্মাদনা জায়গা করে নিচ্ছে কেনা, আর্লিং হাল্যান্ড ভার্সেস এমবাপ্পে। হ্যাঁ, এটা গ্রুপ পর্বে দেখা হয়ে যাওয়াটা একটা বিশাল ব্যাপার। কারণ নরওয়ে এখন আমি বলবো যে আপকামিং যতগুলো ইউরোপিয়ান দল আছে তার মধ্যে মানে তাদের স্কোয়াড বেশ ইয়াং এবং বেশ এফেক্টিভ। তো যার কারণে নরওয়ে বা সরাসরি, যেখানে ইতালি এখন পর্যন্ত কোয়ালিফাই করতে পারেনি ওয়ার্ল্ড কাপে, নরওয়ে কিন্তু সরাসরি গ্রুপ পর্বে খেলছে। আমরা মানে দ্বৈরথটা যদি এইভাবে হিসাব করি, এমবাপ্পে ভার্সেস হাল্যান্ড স্ট্রাইকিং এর, হ্যাঁ, তাহলে আসলে মানে কেমন হবে? হ্যাঁ, প্রত্যাশা কেমন করছে? হ্যাঁ, এই দুজনেরই সম্ভাবনা আছে যে এইবার ওয়ার্ল্ড কাপের সর্বোচ্চ গোলদাতা হওয়ার। তো এই কারণেই ধরেন যে খেলাটা একটা অন্য আকার ধারণ করবে, কারণ এরকম এখনকার দিনে ওয়ার্ল্ডে স্ট্রাইকার পাওয়াটা বেশ মুশকিল। সেখানে দুইটা বেস্ট স্ট্রাইকার মানে গ্রুপ পর্বেই খেলছে, তো ওই খেলাটা দেখার একটা অন্যরকম উন্মাদনা তো থাকবেই। মানে একটা জায়গায় কি পার্থক্য করা যায় যে নরওয়ে এক্সপেরিয়েন্সে কিছুটা পিছিয়ে থাকবে, ফ্রান্স এগিয়ে থাকবে? জি, এক্সপিরিয়েন্সের দিকে অবশ্যই এখানে ফ্রান্স আগেই থাকবে, কারণ তারা দুইটা ওয়ার্ল্ড কাপে পরপর কিন্তু ফাইনাল খেলেছে। তো তাদের হয়তো স্কোয়াডের মানে যেসব প্লেয়ারগুলো খেলবে তাদের হয়তো বয়স একটু বেশি থাকবে, কিন্তু যেখানে আবার নরওয়ের যে ব্যাপারটা, মানে তাদের যে অ্যাটাকিং এবং ডিফেন্ডিংয়ের যে মানে বয়স ইয়াং থাকলে হয় কি যে তারা কন্টিনিউয়াসলি প্রেসিং করে, হাই এনার্জি ফুটবল খেলে। তো এইটার যে মানে একটা এক্সপিরিয়েন্স ভার্সেস এনার্জি, এইটার খেলাটা দেখার আর কি একটা সুযোগ মিলবে এই ওয়ার্ল্ড কাপের এই ম্যাচে। অর্থাৎ দুই ধরনের এক্সপিরিয়েন্স হচ্ছে, একটা হচ্ছে যে এক্সপিরিয়েন্সের একটা এক্সপিরিয়েন্স, আর একটা হচ্ছে এনার্জেটিক। সেখানে আসলে কাকে এগিয়ে রাখবেন? এটা আসলে ডিপেন্ড করছে ওই দিনকে দুই টিমের অবস্থা কি থাকে। অনেক সময় দেখা যায় যে এক্সপিরিয়েন্সের কারণে হয়তো আপনি 80 মিনিট পর্যন্ত কিছুই করছেন না, হয়তো ফ্রান্স 80 মিনিট পর্যন্ত ডিফেন্ডিং করে গেল, লাস্ট 10 মিনিটে এসে এমন কিছু করলো ওদের এক্সপিরিয়েন্সের থ্রুতে যে ম্যাচটা জিতে গেল। কিন্তু আবার এদিকে এরকম হতে পারে যে নরওয়ে এত বেশি হচ্ছে মোটিভেটেড থাকলো যে 90 মিনিট ধরে তারা সেম তালে ফুটবল খেলে গেল, আর কোনো মতো বল যদি পেনাল্টি বক্সে পৌঁছাতে পারে, হাল্যান্ডের যে উচ্চতা আর তার যে ফিনিশিং, সেটা দিয়ে তো সে গোল করতেই পারে। তো আসলে এটাই একটা যে এই ম্যাচে আসলে আগের থেকে বলা যাচ্ছে না যে কে জিতবে, এটা আসলে সম্পূর্ণ ডিপেন্ড করবে ওই দিনকে কি অবস্থা। অর্থাৎ দুইটা কারণে আসলে নরওয়ে বলেন, ফ্রান্স বলেন, তারা আসলে আলোচনায় আছে। দুইটা কারণেই আসলে এমবাপ্পে এবং হাল্যান্ড দুজনই আলোচনা আছে। এই দুজনকে নিয়ে আরও আলোচনা করবো একটা বিরতির পর। দর্শক, সময় হলে একটা বিরতি নেবার, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। দেখছেন ডিবিসি খেলার দুনিয়া। আমাদের সাথে বিশ্লেষণ করতে আছেন ফুটবল বিশ্লেষক আহমেদ শাইখ। যেমনটা বলছিলাম, আহমেদ শাইখ রয়েছেন, আমরা আলোচনা করছিলাম বিশ্বকাপ নিয়ে। আহমেদ শাইখ, আমরা বোধহয় হাল্যান্ড এবং এমবাপ্পেকে নিয়ে কথা বলছিলাম যে এক্সপিরিয়েন্স ভার্সেস এনার্জি, দুটো লড়াই আসলে মানে দুই
এই দুই দলের লড়াই এবং এই দুই ফুটবলারের লড়াই কতটা আসলে এন্টারটেইন করতে পারে দর্শকদের? জি, আপনি যদি গ্রুপ স্টেজে এইবারের ওয়ার্ল্ড কাপগুলো দেখেন, গ্রুপ স্টেজে আসলে যেই রকমের ফিক্সচারগুলো পড়ছে এর মধ্যে আসলে ওই রকম টপ লেভেলের বা আগের বার যে আমরা দেখলাম যে গ্রুপ অফ ডেথ, এবার আসলে ওরকম গ্রুপ অফ ডেথ বলতে খুব একটা বেশি কিছু নাই। তো এরকম যেই কারণে যেটা যে খুব টপ দুইটা টিমের মধ্যে যে খেলা হবে এরকমও আসলে ওয়ার্ল্ড কাপে আমরা দেখতে পাচ্ছি না। তো সেই তুলনায় যেটা আমরা পেয়েছি যে এই দ্বৈরথটা যে এমবাপ্পে ভার্সেস হাল্যান্ড, যে দুইটা টপ টিম একটা গ্রুপে পড়ে গেছে, তো যার কারণে এখন আমরা যদি বলি যে এমবাপ্পেও আসলে কিন্তু এখনও এনার্জেটিক, সে তার বয়সে হয়তো সে অনেক বেশি এক্সপিরিয়েন্স পেয়ে গেছে, কিন্তু সে কিন্তু এখনও এনার্জেটিক আছে, কিন্তু সে দুইটা ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলে ফেলেছে। তো আই থিঙ্ক এইবারের যে হবে যে মানে এখানে কাউন্টার অ্যাটাকে বেশি খেলবে আমার মতে ফ্রান্স। তার কারণ হচ্ছে যে যেটা বলছিলাম যে তাদের আসলে বেশ বয়স্ক কিছু প্লেয়ার আছে যারা কিনা আর কি মিডফিল্ডে খেলবে এবং ডিফেন্সে খেলবে। তো যার কারণে এইসব টাইমে যেটা হয় যে যেহেতু এমবাপ্পের একটা বিশাল একটা পেস আছে এবং আরও প্লেয়ার আছে যারা কিনা অনেক পেসই আর কি ফ্রান্সের, তো তারা হয়তো কাউন্টার অ্যাটাকে বেশি খেলার চেষ্টা করবে। অন্যদিকে হচ্ছে যে নরওয়েতে হাল্যান্ডের পাশাপাশি আবার ওডেগার্ড নামে একজন প্লেয়ার আছে কিনা আর্সেনালে খেলে, তো সে আবার খুব ভালো বল ধরে রেখে আর কি খেলাতে পারে। তো সেই হিসাবে আমার মতে এই ম্যাচে নরওয়ে আসলে অনেকটা বল দখলটা নিয়ে থাকবে, কিন্তু দিন শেষে কাউন্টার অ্যাটাকে খেলবে হচ্ছে ফ্রান্স। তো ওইখানে আসলে কাউন্টার অ্যাটাকে যে জিনিসটা যে এক দুইটা চান্স পাবে সেখানে আসলে স্কোর করতে হবে। তো এটাতে আবার মানে এমবাপ্পে অনেক পারদর্শী, তো যার কারণে আমার মনে হয় যে ওই দিন শেষে এক্সপিরিয়েন্সের তুলনায় আসলে একটা ব্যালেন্সে আসছে। এখানে আসলে আগের থেকে বলাটা খুব হার্ড যে আসলে কে খেলবে আর কে জিতবে। বিগত বিশ্বকাপগুলোতে আমরা যেটা দেখতাম সেটা হচ্ছে যে আপনার নকআউট পর্বে সাধারণত দেখা যেত যে এক্সপিরিয়েন্স দলগুলি শেষ পর্যন্ত নকআউট পর্বের বৈতরণে উতরে যেত এবং কম এক্সপিরিয়েন্স কিন্তু এনার্জেটিক সেগুলো শেষ পর্যন্ত আসলে ওই অভিজ্ঞতার মারপ্যাচের কারণেই ঝরে পড়তো। এবারের নকআউট বিশ্বকাপ নিয়ে আসলে আপনি মানে আপনার মতো করে কিভাবে প্রেডিকশন করবেন? একই সাথে 48টা দল থেকে কিন্তু এই মানে দলগুলো উঠে আসবে। এবারে আসলে ওয়ার্ল্ড কাপটা মানে এটা আমার পার্সোনাল মতামত যে আমরা এর আগে ওয়ার্ল্ড কাপ মানে জানতাম যে গ্রুপ স্টেজ থেকে ওয়ার্ল্ড কাপটা শুরু হচ্ছে, কিন্তু এখন আপনি যদি ড্র দেখেন বা ওটাকে কি যেভাবে করে সাজানো হয়েছে, আসল ওয়ার্ল্ড কাপটা শুরু হবে রাউন্ড অফ 32 থেকে। কারণ এই 48টা দল থেকে কিন্তু 32টা দল হচ্ছে নকআউট স্টেজে যাবে। যার কারণে ধরেন কারণ হচ্ছে যে এবার গ্রুপ চ্যাম্পিয়ন গ্রুপ রানার্স আপ তো গতবারের মতনই যাবে, তো 12টা গ্রুপ থেকে আপনি হচ্ছে 24টা দল পেয়ে যাচ্ছেন। কিন্তু সমস্যা হচ্ছে যে এই 8টা দল কারা হবে, যে 8টা দল আরও উঠবে। এই 8টা দল হচ্ছে যে এই 12টা গ্রুপে যে থার্ড পজিশন যারা হবে এদের মধ্যে আবার একটা মানে কম্প্যারিজন হবে যে কোন বেস্ট হচ্ছে 8টা টিম। তো সেই 8টা টিম হচ্ছে তারপরে নকআউট স্টেজে যাবে। এখন এটা আবার কিভাবে যাবে সেটা হচ্ছে যে ফিফা অলরেডি 495 রকমের বিন্যাস সমাবেশের অঙ্ক রেডি করে রেখেছে যে কোন গ্রুপ থেকে হচ্ছে কে ভালো, তাহলে তার সাথে তার ফিক্সচার পড়বে। তো এরকমভাবে বিভিন্ন ক্যালকুলেশন এখনও বাকি আছে। কিন্তু যেই জিনিসটা যে এইবার ধরেন যে আমরা সবসময় ওয়ার্ল্ড কাপে দেখতাম যেটা ভালো দল প্রথম ম্যাচে হয়তো নার্ভাসনেসের কারণে হেরে গেছে এবং পরবর্তীতে দেখা যেত যে তারা আসলে আর ওই রানার্স আপ পজিশনটা ধরতে পারে না, যার কারণে তারা ওয়ার্ল্ড কাপ থেকে কিন্তু অনেক সময় অঘটন ঘটতো। আপনি যদি 2002 ওয়ার্ল্ড কাপ ধরেন, ফ্রান্স কিন্তু গ্রুপ স্টেজ থেকে বাদ পড়ে গিয়েছিল সেনেগালের সাথে ম্যাচ হারার কারণে এবং এরপর পারফরমেন্স ভালো ছিল না। তো এইবার যে জিনিসটা হচ্ছে যে বড় দলগুলো যদি কোনো কারণে প্রথম ম্যাচ খারাপ খেলে তার কিন্তু থার্ড পজিশন দিয়ে ফেরত আসার একটা সুযোগ আছে। এবং কোনো কারণে ধরেন যে হ্যাঁ শেষ ম্যাচে গিয়ে তারা ফর্মটা ধরতে পারলো, তারা ফর্মে চলে আসলো, এরপরে কিন্তু তারা যখন খেলা শুরু করবে নকআউট রাউন্ড থেকে তারা কিন্তু ম্যাচ জিততেই থাকবে। তো এই জিনিসটা যে এইবার কিন্তু ডার্ক হর্স কোনো একটা টিমও হয়তো দেখা গেলো যে শুরুতে খারাপ খেলছে, পরবর্তী যেটা কিন্তু আর্জেন্টিনা সৌদি আরবের সাথে লাস্ট ওয়ার্ল্ড কাপে হয়েছিল যে প্রথম ম্যাচ সৌদি আরবের সাথে কিন্তু তারা হেরে গিয়েছিল, পরে কিন্তু আর্জেন্টিনা বাদ পড়ে যাচ্ছিল, এরপর কিন্তু এক টানে ফাইনাল পর্যন্ত চলে আসলো। তো এইবার আসলে ক্যালকুলেশনটা একটু ডিফারেন্ট, আগের বারের ওয়ার্ল্ড কাপের মতন হবে না, নকআউটে গিয়ে আসলে ওয়ার্ল্ড কাপটা আর কি শুরু হবে। আর যে জিনিসটা কথা হচ্ছিল যে মানে এনার্জেটিক টিমগুলো আস্তে আস্তে লুজ করে, তার কারণটা হচ্ছে যে মানে এক মাসের মধ্যে এতগুলা মানে খেলা খেলতে হয়, মানে বিরতিটা খুব কম পায় টিমগুলো। তো সেই ক্ষেত্রে যেটা হয় যে এক্সপিরিয়েন্স টিমগুলো একটু স্লোলি স্টার্ট করে লাস্টের দিকে রাখে, আর যারা নতুন আসে তারা প্রথম থেকেই বেশ ছোটাছুটি করতে গিয়ে দেখা যায় কেউ ইনজুর্ড হয়ে যায়, মেন প্লেয়ার থাকে না বা কার্ড সমস্যায় সব কিছু মিলিয়ে আর কি দেখা যায় যে লাস্টের দিকে তাদের পারফরমেন্সটা আর কি ড্রপ করে। তো এই কারণে এক্সপিরিয়েন্স এখানে একটা বিশাল বড় খেলা হতে পারে। মানে বৈচিত্র্য কতটা প্রত্যাশা করছেন? আমরা কিন্তু ক্লাব ফুটবলে অনেক কিছু দেখেছি, ফলস নাইন, হেভি মেটাল, অনেক কিছু দেখেছি, অনেক কিছু, হ্যাঁ। কিন্তু এই বিশ্বকাপে যেহেতু দল সংখ্যা বেশি, সুতরাং সেই ধরনের কিছু মানে প্রত্যাশা করছেন কিনা যে ফুটবলে বৈচিত্র্য আসবে? হ্যাঁ, বিশাল রকমের বৈচিত্র্য আসবে, অনেকে ডিফারেন্ট কাইন্ড অফ ট্যাকটিক্স নিয়ে আসবে, যেটা বলছিলেন আপনি যে ফলস নাইন, কে হয়তো দেখবেন 2টা স্ট্রাইকার নিয়ে খেলছে, কেউ 3টা স্ট্রাইকার নিয়ে খেলছে। এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে যে কে কোন জায়গাটায় যেতে চায়। তার কারণটা হচ্ছে যে
প্রথম ম্যাচে হয়তো অনেকেরই একটা মানে আনপ্রেডিক্টেবল একটা হচ্ছে রেজাল্ট আসতে পারে, কিন্তু সেকেন্ড ম্যাচে হয়তো কারো থার্ড পজিশন ধরতে হবে, কারো সেকেন্ড পজিশন ধরতে হবে, কেউ একটু বেশি অ্যাটাকিং খেলবে, আবার কেউ যদি প্রথম দুইটা ম্যাচ জিতে যায় সে চেষ্টা করবে যে যেভাবে হোক আমি একটু ডিফেন্সিভ খেলে ধরে রাখি। তো একটা ডিফারেন্ট ট্যাকটিক্স এখানে দেখা যাবে। একটা ছোট প্রশ্ন করতে চাই, সংক্ষেপেই উত্তর দেবেন নিশ্চয়ই। সেটা হচ্ছে যে এই যে 48টা দল নিয়ে হচ্ছে একটা বিশ্বকাপ হচ্ছে, সেই বিশ্বকাপটা যদি অন্যভাবে দেখি যে ফিফা যেখানেই যায় ফুটবলের সাথে সাথে ওই ফুটবল ইকোনমিটাকেও আসলে নিয়ে যায়। এই যে 48 দেশের অংশগ্রহণে একটা ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে ফিফা, তার পাশাপাশি একই সাথে ফুটবল ইকোনমিটাকেও আসলে ওই আমেরিকাতে নিয়ে যাচ্ছে কিনা? জি, মানে এখানে ফিফা যেটা করতে চাচ্ছে যে আমেরিকাতে আপনি যদি স্পোর্টস চিন্তা করেন তাহলে কিন্তু ফুটবল ইজ নট দ্য নাম্বার ওয়ান স্পোর্ট। সবার আগে হয়তো NBA বা আমেরিকান ফুটবলটা আসে, এরপরে আসে বাস্কেটবল, তারপরে বেসবল, তারপরে চতুর্থ বা পঞ্চমে গিয়ে আসে হচ্ছে আপনার ফুটবল। আমি সেখানেই বলছিলাম যে আসলে ফিফা আসলে ফুটবল ইকোনমিটা এখানে ট্রান্সফার করতে চাচ্ছে। হ্যাঁ, তার কারণটা হচ্ছে যে এখানে যেই পরিমাণ জনসংখ্যা আছে, এখানে যদি আপনি ফুটবলটাকে এই 5 নাম্বার থেকে অ্যাটলিস্ট 2 নাম্বার বা 1 নাম্বারে নিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং সেখানে যদি কিছু দূর পৌঁছাতে পারেন, যেই পরিমাণে মানে মানে মানি জেনারেট হবে ফুটবলে, সেটা ফিফার জন্য একটা বিশাল বড় পাওয়া হবে। তো এইটা আমার মতে যে এটা তাদের একটা স্ট্র্যাটেজিক মানে একটা চিন্তা। সেই কারণে হয়তো মেসিরও এখানে যাওয়ার একটা কারণ, আমরা মাঝে গুঞ্জন শুনেছিলাম যে রোনালদো হয়তো যাবে, বলা যায় না, হয়তো এই ওয়ার্ল্ড কাপের পর দেখা গেল যে রোনালদো সেখানে খেলা শুরু করছে। তো ওই ইকোনমিটা এখান থেকে যদি বাড়াতে পারে তাহলে ফিফার জন্য লাভ, আর ফিফা যদি এই টাকাটা পায়, দিন শেষে ফিফার নিয়ম হচ্ছে 4 বছর পরে ওয়ার্ল্ড কাপে তারা যে পরিমাণ টাকা কামায় এইটা 210টা দেশের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়। সেটা ইংল্যান্ডও যা পায়, বাংলাদেশও সেম টাকাটা পায়। তো এই টাকার পরিমাণ যত বাড়তে থাকবে, ছোট ছোট দেশগুলো তত ফুটবলে ভালো করতে থাকবে। দর্শক, যেমনটা বলছিলাম, আমাদের সাথে আছেন ফুটবল বিশ্লেষক আহমেদ শাহেক। তার কাছে এবার ক্রিকেট নিয়ে যেতে চাই। আহমেদ শাহেক, এই মুহূর্তে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুজন কোচ আছেন, অ্যাসিস্ট্যান্ট কোচ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ মোহাম্মদ সালাউদ্দিন, তিনি আবার ঘরোয়া ক্রিকেটের সুপার স্টার কোচ। তার পাশাপাশি সদ্য জয়েন করেছেন মোহাম্মদ আশরাফুল, বাংলাদেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার। এই দুই কোচ মিলে বাংলাদেশের ক্রিকেটকে আসলে কিছু দিতে পারবেন কি না, কি মনে হয়? অলরেডি আশরাফুল কিন্তু নিজেকে প্রমাণ করেছেন। আর মোহাম্মদ সালাউদ্দিনের কথা যদি বলি, তিনি আপস অ্যান্ড ডাউনের মধ্যে আছে, এটা বলে অনেক সময় তিনি আসলে সমালোচনার সম্মুখীন হয়েছেন, এখনও কিন্তু সেই রেসটা রয়েই গেছে। সুতরাং দুজন দেশি কোচ মিলে আসলে দেশি ক্রিকেটারদের মানসিকতা বোঝা এবং তাদেরকে ক্রিকেটের মধ্যে ইনভলভ করা, এই বিষয়টা আসলে কতটা সহজ হবে তাদের জন্য? এখানে আসলে সহজ কঠিন ব্যাপারের থেকে আমি বলবো যে এখানে দলগত হিসাবে মানে যেহেতু দুইজন কোচ, সেহেতু তাদের দুইজনকে একসাথে মিলে আসলে কাজ করতে হবে। এবং আমি বলবো যে আপনি যদি ইন জেনারেল, আমরা তো যেটা হয় যে কোনো স্পোর্টসে আমরা চিন্তা করি যে বিদেশি একজন কোচকে নিয়ে আসবো না, বিদেশি কোচ কিন্তু আছে, হেড কোচ হচ্ছে ফিল সিমন্স, কিন্তু মানে অ্যাসিস্ট্যান্ট সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ মোহাম্মদ সালাউদ্দিন এবং ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। হ্যাঁ, তো আমি যেটা বলছি যে ধরেন যে আমরা বিদেশি সবসময় নিয়ে আসি, একটা আমাদের চিন্তাধারা এরকম থাকে যে একটা বেটার একটা আমাদেরকে আউটপুট দিতে পারবে, কিন্তু সেই হিসাবে আপনি যদি চিন্তা করেন যে আমাদের যে লোকাল প্লেয়াররা আসলে উঠে আসে, তারা কিন্তু এই কমফোর্ট জোনটা খুঁজে পায় লোকাল কোচদের মাধ্যমে। তো সেখানে সালাউদ্দিন সাহেব হচ্ছে একবারে পরীক্ষিত একজন কোচ, যে কিনা এর আগে বড় বড় সুপারস্টার তৈরি করেছে। আর আশরাফুলের কথা যেটা বলতে চাই যে আশরাফুল ছিল তার সময় সে সুপারস্টার, মানে তার মতন ট্যালেন্টেড ব্যাটসম্যান আসলে ইভেন ওয়ার্ল্ডেও তখন সেই সময় খুব নাম করা ছিল। কিন্তু যে আশরাফুলের যেটা হয়েছে যে সে একটা পর্যায়ে গিয়ে তার যে জায়গাটা যাওয়া উচিত ছিল সেই জায়গাটা সে যেতে পারেনি, এটা আমরা সবাই আর কি ধারণা করি। তো এখন আশরাফুল আসলে বলতে পারবে যে তার মতন ট্যালেন্টেড একটা ব্যাটসম্যানকে ওই লেভেলে যেতে গেলে কী কী অপূর্ণতা বা কী কী ভুলগুলো সে করেছিল, সেটা যদি ইয়াংস্টার প্লেয়ারদেরকে ধরায় দিতে পারে এবং সেটা যদি একই সাথে সালাউদ্দিন সাহেবও যদি কোচিংয়ে ওই জিনিসটা ইনপুট দিতে পারে, তাহলে এই দুইজনের যে রসায়নটা, অনেক সময় দেখা যায় যে বিভিন্ন জায়গায় দুইজন মিলে একটা জুটি কোচ হয়, তো তারা যদি এই দুইজন মিলে এই জুটি কোচটা করে এই লেভেলে যেতে পারে, তাহলে তো মনে করেন বাংলাদেশের ক্রিকেটের জন্য সেটা ভালো হবে। না, ভালো কিছু নিশ্চিতভাবেই আমরা আশা করতেই পারি, কেননা মোহাম্মদ সালাউদ্দিন তিনি সাকিবের কোচ, তিনি তামিমের কোচ, তিনি মুশফিকের কোচ, হ্যাঁ, এরকম একটা পর্যায়ের কোচ তিনি। মোহাম্মদ আশরাফুলের কথা যদি বলি, মোহাম্মদ আশরাফুল তিনি মানে মডার্ন ক্রিকেটে খেলেছেন, ওয়ার্ল্ড ক্রিকেটও খেলেছেন, এরকম একটা পর্যায়ে আসা, এবং একই সাথে তিনি মানে ক্যারিয়ারের আপস অ্যান্ড ডাউনও কিন্তু দেখেছেন। সুতরাং সব মিলিয়ে মোহাম্মদ আশরাফুলের কাছ থেকে বেটার কিছু আশা করা যেতেই পারে, এবং সালাউদ্দিন তো সাথে আছেনই। কি মনে হয়? জি, মানে আমি অ্যাজ এ ফ্যান আমি যে দেখেছিলাম যে ইংল্যান্ডে একবার একটা সিরিজ হয়েছিল যেখানে অস্ট্রেলিয়াকে বাংলাদেশ প্রথমবারের মতন হারিয়েছিল, এবং
পরের ম্যাচেই আশরাফুলের একটা ইনিংস ছিল 95 না 94 রানের একটা ইনিংস ছিল। তো ওইখানে তখন আমরা জীবনে প্রথমবার দেখলাম যে বাংলাদেশে কোনো ব্যাটসম্যান পাওয়ার হিটিং বলতে কি করতে পারে। তো আমাদের বাংলাদেশে আসলে পাওয়ার হিটিং নিয়ে অনেক বড় একটা সমস্যা, যেটা প্রায় সময় দেখি, কারণ এখনকার দিনে টি-20তে পাওয়ার হিটিংয়ের অনেক বড় একটা ব্যাপার এসছে। তো আই থিঙ্ক আশরাফুলের এই এক্সপিরিয়েন্সগুলো যে পাওয়ার হিটিং কেমনে করতে হয়, সে তার প্রাইমে যেসব পাওয়ার হিটিংগুলো করেছে, এটা যদি এই যে স্কিলসটা যদি আমাদের এখনকার প্লেয়ারদের মধ্যে ট্রান্সফার করতে পারে, এটা আমাদের ব্যাটসম্যানদের জন্য বিশাল পাওয়া। আহমেদ শাহেক, অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। পরবর্তীতে হয়তো আমরা আরও একদিন আলোচনা করবো এইসব বিষয় নিয়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।